অথিক্স ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি একই সাথে ইউটিউব এবং ফেসবুকে থাকছে অথিক্স ফিজিক্স সলিউশনে। আজকের বিষয় অনার্স পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষ। যারা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত অবস্থায় আছো তাদের জন্য একটি ফ্রি ক্লাস নিয়ে এসেছি, অপটিক্সের ফ্রি ক্লাস। এবং তার আগে বলে রাখা ভালো, অনার্স দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষের মেজর, নন মেজর এই সকল কোর্স কিন্তু অথিক্স ফিজিক্স সলিউশনে চালু আছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে নিচে নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আরো বলে রাখি যে কিছু কথা আছে, পর্বতের মৌখিক প্রসব, কিছু বাগধারা আছে, কিছু প্রবাদ প্রচলন আছে। আসলে অনার্সে দেখা যায়, আমি যেহেতু সরকারি কলেজে কর্মরত আছি, ন্যাশনাল ভার্সিটিতে কর্মরত আছি, তো দেখা যায় যে পড়াশোনার সাথেই যুক্ত আছি স্টুডেন্টদের, দেখা যায় যে অতি আত্মবিশ্বাসের জন্য বা অধিক সম্ভাবনা থাকে, তারপরও দেখা যায় যে সিজিপিএ ভালো উঠছে না। এর কারণ কিন্তু অনেক ক্ষেত্রে তুমি নিজেই দায়ী। অনার্সের বিষয়গুলো আর বিশেষ করে পদার্থবিজ্ঞানের বিষয়গুলো যদি তুমি গুছিয়ে পরিপাটি করে না পড়ো, তাহলে কিন্তু দেখা যায় যে অনেক ভালো মানের স্টুডেন্ট এইচএসসিতে ভালো ছিল, তারপরে অনার্সে ভালো সিজিপিএ আসছে না। এর কারণ হচ্ছে তোমার পড়াশোনাটা গোছানো নেই। তো অনার্সের বইগুলোতে কিন্তু নানান কিছু থাকবে, নানান বিষয় থাকবে। তো সেখান থেকে তোমার জন্য কোনটা লাগবে বা তোমার সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাসে কোনটা লাগবে সেটা কিন্তু তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি অনেক সময়ই জানো না। ওকে। আর অনার্সের প্ল্যাটফর্মগুলো কম হওয়াতে, হ্যাঁ, অনলাইনে প্ল্যাটফর্মগুলো কম হওয়াতে নানান বিষয়ে অজ্ঞতা রয়ে গেছে। যেহেতু আমি বিসিএস দিয়ে সরকারি কলেজে কর্মরত আছি এবং সেটা ন্যাশনাল ভার্সিটির একটা অংশ, আমি স্টুডেন্টদের সাথে কি বলবো, একদম কি বলবো যে অঙ্গাঙ্গিভাবে জড়ানো থাকে আর কি এই কোর্সগুলো নিয়ে। সেই ক্ষেত্রে বলছি যে অবশ্যই এই ফ্রি কোর্স, মানে এই ফ্রি ক্লাসগুলো দেখবে এবং কোর্সে এনরোল করার অবশ্যই আগ্রহ তোমার সৃষ্টি হবে। তো আমার সেকেন্ড ইয়ারে যে বিষয়গুলো, যেমন অপটিক্স একটা কোর্স আছে, আমরা বলি অপটিক্স কিন্তু আসলে এটা দুইটা পদ কিন্তু আছে। যেমন জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান, অপটিক্সের কয়টা, এই পুরো কোর্সের নাম কিন্তু অপটিক্স না। হ্যাঁ, জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান, এটাকে অপটিক্স বলতেছি আমরা, জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান। এর মধ্যে কিছু চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে একটি চ্যাপ্টার আমি আসতে চাইছি ব্যতিচার। চ্যাপ্টার কি আসতেছে? ব্যতিচার। তো ব্যতিচারের বিষয়টা আসলে এটা সেকেন্ড ইয়ারে কোর্সে আমরা পড়াচ্ছি, মেজরে পড়াচ্ছি। এই সেম টপিকসটা কিন্তু ফার্স্ট ইয়ারে যারা আছে, বিশেষ করে গণিতে এবং রসায়নে যারা অধ্যয়নরত অবস্থায় আছে, তারা কিন্তু নন মেজর ওয়ানে পড়ছে। নন মেজর অন অন যেটা আছে পদার্থবিজ্ঞান, সেখানে কিন্তু এই বিষয়গুলো আছে, দুই একটা চ্যাপ্টার কিন্তু আছে। তো এখানে ব্যতিচারে, আমাদের অনার্স সেকেন্ডারি ব্যতিচারে যতটুকু অনেক ভ্যাস্ট একটা বড় একটা বিষয় আছে, নন মেজরে কিন্তু মাত্র এক দুইটা প্রশ্ন করলে হয়ে যাচ্ছে। তাই আরো বলে রাখি, যারা গণিত এবং রসায়নে অধ্যয়নরত অবস্থায় আছো তাদের জন্য কিন্তু, হ্যাঁ, নন মেজর পদার্থবিজ্ঞান। কারণ আমি ফিজিক্স নিয়ে আছি, ফিজিক্সের সাথে আছি, আমার ডিসিপ্লিনও ফিজিক্স, চাকরির ক্ষেত্রেও ফিজিক্স, পড়াচ্ছিও ফিজিক্স। হ্যাঁ, আমি সেই ওদের মতো না যাদের সাথে ফিজিক্সের কোনো সম্পর্ক নেই কিন্তু ফিজিক্স পড়িয়ে বেড়াচ্ছে, এদের মতো আমি কিন্তু না। ওকে। তো দেখি ব্যতিচার কি, ব্যতিচার কিভাবে হয়। ইয়াং এর ডিচির পরীক্ষা, হ্যাঁ, ইয়াংস ডাবল স্লিট, হ্যাঁ, ইয়ং এর দিচির পরীক্ষা একটা বিষয় আছে, কিন্তু এটা কিন্তু এইচএসসি লেভেলে আমরা পড়েছি। হ্যাঁ, এইচএসসি লেভেলে যারা সায়েন্স পড়েছে তারা কিন্তু তাদেরকে সবাইকে পড়ানো হয়েছে, কিন্তু ওইখানে ছিল শুধু তুমি সূত্র দিয়ে তুমি কাজ করে। এখন অনার্সের ফিজিক্সে কি হয় রে বাবা, হ্যাঁ, এখানে কিন্তু সূত্র দিয়ে ম্যাথের পরিমাণ খুব কম, মানে খুব কম সংখ্যক গাণিতিক সমাধান সমস্যাগুলো আসে, কিন্তু পরীক্ষায় খুবই কম সংখ্যক আসে। ফিজিক্স পুরোটা কিন্তু থিওরিটিক্যাল এবং প্রুফ বা প্রতিপাদন ভিত্তিক। তো এখন কিন্তু এটা তোমার প্রতিপাদন করতে হবে। হ্যাঁ, ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা বর্ণনা এবং উজ্জ্বল ও অন্ধকার শর্ত কিন্তু তোমাকে প্রতিপাদন করতে হবে। তো যাই হোক, আমরা একটু দেখি এগুলো কিভাবে আসে। তো ব্যতিচার জিনিসটা কি রে বাবা, আমি যদি প্রথমে বলি, এর সাথে কয়টা টার্ম জড়িত? উপরিপাতন। আমাকে অনেকে যারা ভর্তি হওয়ার জন্য যখন নক দেয় তখন বলে, স্যার ডিটেল পড়ান কিনা, এই পড়ান কিনা, সেই পড়ান, কিন্তু আমার একটা প্যাশন আছে কি ডিটেল পড়ানো। হ্যাঁ, প্যাশন আছে কি ডিটেল পড়ানো, শুধুমাত্র প্রশ্নগুলো সমাধান করে দিয়ে চলে যাবে এমনটা না। এই জন্য আমার কোর্স অনেক বেশি সময় লাগে। যদি বলে স্যার কোর্স কয়দিনে শেষ হবে, হ্যাঁ বলতে পারি যে যদি চাও 3 মাসেই শেষ হবে, কিন্তু না, আমি শেষ করি না।
কোর্স পুরো বছরই চলে। তোমার পরীক্ষার আগ পর্যন্ত আর কি, যে আমার যেই কোর্সই চালু হোক না কারণ তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, যে গ্রুপটা ওপেন হয় সেটা পরীক্ষা পর্যন্ত রানিং থাকে, রাখি আর কি। এবং সেখানে নির্দেশনা, সাজেশন, এটা সেটা চলতেই থাকে। কিন্তু হ্যাঁ, কোর্স শেষ হয়ে গেল সেখানে নির্দেশনা চলবে। ওকে। আর ফিজিক্সটা এত সহজে শেষ করার কিছু নয় যে শেষ করে চ্যাপ্টারের পাতা উল্টায় লিখে দিলা, বইয়ের পৃষ্ঠা উল্টো রেখে দিলা, শেষ তো শেষ। তার মানে তুমি শেষ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, তুমি শেষ হয়ে যাবে। তো উপরিপাতন, এই ব্যতিচারের সাথে উপরিপাতন জড়িত। সুসংগত উৎস জড়িত, কোহ্যারেন্ট সোর্স। উপরিপাতন, সুসংগত উৎস। হ্যাঁ, এই দুটা বিষয় কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার মানে দুটা তরঙ্গ একটার উপর আপতিত হবে, সেটাকে বলে উপরিপাতন। এবং তারপরে এটা কোন ধরনের তরঙ্গ? সুসংগত উৎস থেকে নিঃসৃত তরঙ্গ। এগুলো আমরা পড়বো কিন্তু কোর্সের মধ্যে, হ্যাঁ পড়তেছি আমরা। নিঃসৃত তরঙ্গ উপরিপাতনের ফলে কোথাও অন্ধকার, কোথাও আলোক অবস্থার, বা কোথাও আলোর তীব্রতা বেশি, আলোর তীব্রতা কম, এরকম যদি সৃষ্টি হয় তাকে বলবো কি? ব্যতিচার। সৃষ্টির শর্ত আছে, অবশ্যই সুসংগত উৎস হতে হবে। হ্যাঁ, চির দুটি সূক্ষ্ম, চির সূক্ষ্ম হতে হবে। হ্যাঁ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে। সমদশায় মানে বা নির্দিষ্ট দশা পার্থক্যের আলোক উৎস হতে হবে। এগুলো কিন্তু ব্যতিচারের শর্ত, এগুলো কিন্তু আসে পরীক্ষা। ঠিক। এখন দেখি আমরা ইয়াং এর দিচির পরীক্ষাটা কি করেছিল। হ্যাঁ, আমার উদ্দেশ্য আজকে একটি ভালো প্রশ্ন সমাধান করানো। কারণ অনেকেই আছে, হ্যাঁ অনেকেরই সামর্থ্য থাকে না, অনেকেই আছে যে প্রচুর পরিমাণ মানে ইউটিউবে সার্চ দেয় বা ফেসবুকে সার্চ দেয় যে অনার্সের ক্লাস পাওয়ার জন্য, হ্যাঁ অনার্সের ক্লাস আছে কিনা সেগুলো দেখার জন্য। তো তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হবে। ওকে। তো ইয়াং এর দিচির পরীক্ষা, ওকে ঠিক আছে। দিচির ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, আমি প্রথমেই এটা একটু বর্ণনা করার, চিত্রটাকে বর্ণনা করি। চিত্রটা কি ছিল? এখানে একটা আলোক উৎস ছিল, আলোক উৎস থেকে আলো বের হচ্ছে, ভালো কথা, লাইট সোর্স ছিল। ওকে। এখন এরপরে দুইটা ফাটল, সূক্ষ্ম ধার, হ্যাঁ okay, যদিও চির দুটো আমার আঁকানো ঠিক হলো না, দুইটা ফাটল, সামনে একটা ওপেক মিডিয়াম বা অস্বচ্ছ মাধ্যম আছে, ধরো একটা কাঠবোর্ড কিংবা একটা স্টিলের প্লেট, এর মধ্যে দুটো ছিদ্র করে দেওয়া হলো, খুব সূক্ষ্ম ছিদ্র এবং খুব দূরে কাছাকাছি হবে। এখানে যেটা অঙ্কন করা হয়েছে সম্পূর্ণই অবাস্তব এবং কাল্পনিক এবং ভুল। তারপরেও আমাদের অঙ্কনের সুবিধার জন্য এটা আমরা করব। তাহলে এই আলোক উৎস থেকে আলো আসতেছে, এর মধ্যে আলো পাস করবে। এখন কোথায়ও বিভিন্ন জায়গায় তারা মিলিত হবে, বিভিন্ন জায়গায় মিলিত হবে, এরকম। তো যদি হ্যাঁ এইভাবে মিলিত হয়, এখানে নাকি কেন্দ্র একটা বলো, কেন্দ্র দেখা যাবে যে এটা এটা কিন্তু পর্দা, হ্যাঁ এটা তোমার চির, ডাবল স্লিট, এটা হচ্ছে পর্দা। হ্যাঁ, সেখান থেকে তোমরা পড়েছো এসএসসি লেভেলে, এটা পর্দা দূরত্ব ডি। হ্যাঁ, চিরের মধ্যবর্তী, দুই চিরের মধ্যবর্তী দূরত্ব এ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কেন্দ্রে উজ্জ্বল সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে? কেন্দ্রে উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। আর একদম শেষে যেটা হবে সেটা এনতম উজ্জ্বল ডোরা, এনতম উজ্জ্বল ডোরা। এর মাঝে কি থাকবে? কেন্দ্রর পরে কি এই পাশেও থাকবে, এই পাশেও ডোরা থাকবে। আলো অন্ধকার, আলো অন্ধকার এক ধরনের প্যাটার্ন বা ডোরা বা পট্টি বা ঝালর সৃষ্টি হবে। ওকে, ঠিক আছে। এটা তোমার বলবে যে ইয়াং এর দেশি পরীক্ষাটা বর্ণনা করো, কিন্তু পরবর্তীতে কি হবে? পরবর্তীতে যেটা হবে যে বলবে যে, যেটা মেইন প্রশ্ন, যে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার হ্যাঁ শর্ত, গাণিতিক শর্ত বিশ্লেষণ করো বা প্রতিপাদন করো। এটা আমাদের মূল বিষয়। ওকে, এই বাংলাগুলো যে কোনো বই থেকে এই এরকম করে বাংলা লিখলেই হবে। কিন্তু এই যে প্রুফগুলো বা প্রতিপাদনগুলো যদি সহজে না বোঝা যায়, তাহলে প্রতিপাদনগুলো কিন্তু মনে থাকবে না পরীক্ষায়। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় আমি বারবারই বলি, পড়বে এবং লিখবে, পড়বে এবং লিখবে। ফিজিক্সের প্রতিপাদনগুলো কিন্তু না পড়ে লেখা সম্ভব হয় না। ওকে, না পড়ে বা না লিখে, না লিখে কিন্তু প্রতিপাদন করতে পারবো না পরীক্ষার হলে। ওকে, যদি বাসায় লিখে না প্র্যাকটিস করো তাহলে কিন্তু কখনোই কোনোভাবে তোমার, বেশি অনেক দেখবে 4টা প্রশ্ন লিখতে যাবে, 2টা ঠেকে গেছো। ওকে, আচ্ছা। তাহলে আমরা বলি যে ঠিক আছে, গাণিতিক শর্ত, গাণিতিক শর্ত বিশ্লেষণ করতেছি। আচ্ছা, প্রথমে y1
প্রথমে y1, প্রথমে y1 নামে একটা তরঙ্গ নিলাম, a sin 2 পাই ভাগ ল্যামডা vct মাইনাস x। আর একটা তরঙ্গ নিলাম y2 ইকুয়াল টু a sin 2 পাই ল্যামডা ct। দেখো, সুসংগত উৎস থেকে দুটি আলোক তরঙ্গ যদি একটা একটা উপর উপরিপাতিত হয় তাহলে কি উৎপন্ন হবে? কোথাও ব্যতিচার অন্ধকার, কোথাও উজ্জ্বল যদি অবস্থার সৃষ্টি হয়, তাহলে সেই ঘটনাকে বলবো আমরা হচ্ছে ব্যতিচার। ওকে, সেই ঘটনাকে বলবো ব্যতিচার। এখন ব্যতিচারের জন্য দেখো দুইটা আমি তরঙ্গ ধরেছি, হ্যাঁ, তো এটা কি দেখেছি দেখো, সিটি মাইনাস এক্স, কারণ আলো একটা অগ্রগামী তরঙ্গ, কি অগ্রগামী তরঙ্গ। আর এইখানে দেখো আমি কি করেছি, এইখানে কিন্তু আমরা একটা পথ পার্থক্য এক্সট্রা ধরেছি, এটার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পথ পার্থক্য বা দশা পার্থক্য বর্তমান। ওকে, এখন এটা উপরিপাতন নির্ধারণ হিসেবে যোগ করব। y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু y1 প্লাস y2। ক্লিয়ার? আই থিঙ্ক ভেরি ক্লিয়ার। এটা এখন যোগ করব, যোগ করে কি করব আমরা, সাইন সি প্লাস সাইন ডি, কারণ সাইন সি এটা আলাদা সাইনের পরে, এটা আলাদা সাইনের পরে, এই সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসাবো। ওকে, ঠিক আছে, একটু যোগ করি আমি। তাহলে y ইকুয়াল টু এ কমন নিলে সাইন 2 পাই ভাগ ল্যামডা সিটি মাইনাস এক্স, বারবার ভিটি হয়ে যায় কারণ অভ্যাস, হ্যাঁ, প্লাস সাইন 2 পাই ভাগ ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা। ওকে, তুমি এখন কমন নিয়েছো এ, ঠিক আছে, এখন তুমি অ্যাপ্লাই করবে y ইকুয়াল টু এ, ঠিক আছে, 2 সাইন সি প্লাস ডি ডিভিশন 2 cos সি মাইনাস ডি ডিভিশন 2। ওকে, তাহলে সাইন, এটা সি, এটা ডি। ওকে, ঠিক আছে, রেড করে দিলাম। ওকে, তাহলে কি হচ্ছে, হ্যাঁ, সাইন 2 পাই ভাগ ল্যামডা, এইটুকু সি এইটুকু ডি, তো দুটো সি আর ডি এর মধ্যে কমন কি, 2 পাই ভাগ ল্যামডা কমন নিয়ে ফেললাম, তাহলে সিটি মাইনাস এক্স প্লাস সিটি মাইনাস এক্স প্লাস, মাইনাস দিলাম, হ্যাঁ, হয়ে গেল একটা, হলো। এইটা যোগ এইটা, এই মাইনাস তুলে দিলে এখানে ভিতরে মাইনাস হয়ে গেল। ওকে, ক্লিয়ার? ওকে, আরেকটা পাশে কি হচ্ছে, পাশেটা আমি নিচে লিখছি, পাশে লিখছি cos 2 পাই ভাগ ল্যামডা, এইটা বিয়োগ এটা, এইটা বিয়োগ যদি এটা করি তাহলে অনেক কিছু কেটে যাবে, কিন্তু 2 পাই ভাগ ল্যামডা কমন নিলাম, সিটি এক্স কেটে যাবে, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে শুধুমাত্র, দেখো যোগ বিয়োগ করে, হ্যাঁ। আর এখানে y ইকুয়াল টু এ টু এরকম হলো, আমি কজেরটা আগে লিখে নিলাম, 2 পাই ভাগ ল্যামডা ডেল্টা সাইন 2 পাই ভাগ ল্যামডা, ওকে, সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2। ও সরি, এই জিনিসগুলো কিন্তু নিচে কিন্তু 2 দিয়ে ভাগ হবে, হ্যাঁ, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, সি প্লাস ডি ডিভিশন 2 cos সি মাইনাস ডি ডিভিশন 2। আচ্ছা, ঠিক আছে, এই যে এখানে 2টা থাকবে না, পাই ল্যামডা, ঠিক আছে, আর এখানেও 2 দিয়ে ডিভিশন হয়ে যাবে, 2 দিয়ে ডিভিশন হয়ে গেলে এই 2 সিটি হবে, 2x হবে, ডিভিশন হয়ে যাবে, সিটি হবে, হ্যাঁ, x হয়ে যাবে, আর ল্যামডা নিচে 2 আসবে। হিসাব করে দেখো, 2 সিটি মাইনাস 2x মাইনাস ডেল্টা, এটার প্রত্যেকটা নিচে যদি 2 দ্বারা ভাগ দাও, 2 সিটির বদলে সিটি, x এর বদলে 2x এর বদলে x, এবং ডেল্টার বদলে ল্যামডা বাই ডেল্টার বদলে ডেল্টা বাই 2। ওকে, এই হয়ে গেল। এখন এই হচ্ছে তোমার সমীকরণ, এই হচ্ছে তোমার সমীকরণ। এই যদি হয় তোমার সমীকরণ, তাহলে তুমি কি করবা, তোমার সমীকরণ ছিল সাইন, চলে আসলো কস, আবার ঘুরে ফিরে সাইন চলে আসছে, তাহলে এই রাশিটা একটা এক ধরনের একটা কনস্ট্যান্ট, এখানে ধরে নেওয়া হয় যে এখানে এ ইকুয়াল টু টয়েস এ কস পাই
এটা একসাথে লিখে ফেললাম ল্যামডা। এটাকে বললাম বিস্তার। এটা কিসের রাশি? বিস্তার রাশি। এই বিস্তারের মধ্যে কি আছে, সাইন নাকি কস? কস। তো কজের মান সর্বোচ্চ হলে ধ্বংসাত্মক ব্যতিচার, কজের মান সর্বনিম্ন হলে, কজের মান সর্বোচ্চ হলে গঠনমূলক ব্যতিচার, কজের মান সর্বনিম্ন হলে ধ্বংসাত্মক ব্যতিচার। এটাই তো। ওকে, কারণ যে কোনো রাশিতে সাইন কিংবা কস থাকলে তাদের সর্বনিম্ন ও সর্বোচ্চ মান বের করার উপায় হচ্ছে রেঞ্জ। কারণ সাইন এবং কজের রেঞ্জ কত? RF -1 থেকে +1। সো গঠনমূলকের জন্য, ধ্বংসাত্মকের জন্য কি হবে? cos পাই ডেল্টা ল্যামডা ইকুয়াল টু 0। 0 কখন হয়? সাইন, তুমি সবাই সকলেই জানো কজের মান 0 কোথায়? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি মানে কি? cos π/2 না, cos π/2 না, আরো কোথায় কোথায় হবে? π/2, 3π/2, 5π/2, 7π/2। তাহলে cos 2n + 1 π/2, সেম প্লে, ক্রস ক্রস। নাও, ও আরো আছে ক্রস ক্রস। নাও ডেল্টা ল্যামডা 2n + 1 হাফ। দেন এরপরে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি রে বাবা? এখান থেকে যদি আমি এখানে আসি, হ্যাঁ, ডেল্টা ইকুয়াল টু 2n + 1 2। ওকে, অর্ধতরঙ্গের বিজোড় গুণিতক λ/2 মানে কি? অর্ধতরঙ্গ বা λ/2 এর বিজোড় গুণিতক। পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে কি উৎপন্ন হবে? ধ্বংসাত্মক ব্যতিচার। ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে ধ্বংসাত্মক না, এবার কি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হবে? ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলকের জন্য cos পাই ডেল্টা ল্যামডা ইকুয়াল টু +-1। +-1 মানে কি? cos n পাই, n এর মান 0, 1, 2, 3, 4 যা বসাও না কেন সকল ক্ষেত্রে কজের মান আসবে প্লাস, একবার আসবে +1 -1 +1 -1। ওকে, দেন ক্রস 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 ক্রস। তাহলে কি হচ্ছে? সিগমা ইকুয়াল টু ডেল্টা, সরি, ডেল্টা ইকুয়াল টু n ল্যামডা। তো তার মানে এটাও একটা শর্ত, অথবা আগেরটা যেহেতু অর্ধতরঙ্গ দিয়ে হিসাব করলে তো এটাও তো করতে পারো। হ্যাঁ, কিরকম? টুয়াইস n λ/2। অর্ধ তরঙ্গের জোর গুণিতক হলে, পথ পার্থক্য যদি অর্ধ তরঙ্গের জোর গুণিতক হয় তাহলে সেই দূরত্ব পরে কিন্তু গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এই যে এইভাবে যদি বুঝে বুঝে পড়া যায় বা বুঝে বুঝে পড়ানো যায় বা বুঝে বুঝে পড়াশোনা লেখা যায় তাহলে কিন্তু পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্ত থাকবে। আর যারা যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে, আর না হলে ইউটিউবের ফ্রি ক্লাসগুলো অবশ্যই দেখবে। তবে তুমি যদি চেষ্টা করে 3 পাও, হ্যাঁ, 3 সিজিপিএ পাও, আর এই কোর্স নিলে যদি 3.5 আসে বা 3.75 আসে, হতে কি? অবশ্যই তোমার ক্যাপাসিটির চাইতে আরো কিছু যোগ করলে এক্সট্রা ক্যাপাসিটির মাধ্যমে তোমার সিজিপিটা মানে এনরিচ হবে বা বাড়বে। ওকে, তো সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই। আল্লাহ হাফেজ।